একদম প্রিপারেশন নিয়েছি যে না আমাকে এবার স্ট্রং হতেই হবে, আমাকে আমার কাজগুলো আমাকে নিজেকেই হ্যান্ডেল চার দেওয়ালের মধ্যেই দায়িত্ব পালন করলে হবে না, আমাকে সংসার থেকে বাইরেও বেরোতে হবে, সেখানকারও বাইরেরও কিছু দায়িত্ব আমাকে নিতে হবে। তৈরি না করি তখন গিয়ে আমি হিমশিম অ্যালোভেরা জেল শীট মাস্ক সব ফ্রিজে রেখে। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:10 আর 3:10 থেকে আজকে আমি আমার ক্যামেরা অন করলাম। সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আমার শরীরটা খুব একটা ভালো না জানো তো, মানে ওই শরীরটা ভালো না মিনস কী বলো তো, ওই যে মাসের যে 2-3টে দিন আমাদের মেয়েদের যা হয় সেইটাই। যাই হোক, শরীরটা খুবই দুর্বল লাগছে, ভালো লাগছে না কিছু, মনে হয় শুয়ে থাকি জানো তো, কিন্তু কিছু করার তো নেই। তারপর তোমরা জানো যে তোমাদের দাদাভাই আউট অফ স্টেশন 2-3 দিন নেই, ব্যাস পুরো বাইরের কাজকর্ম বলো, মানে মেয়েকে নিয়ে আসা স্কুল, তারপরে ধরো টিউশন সবই আমাকে দেখতে হচ্ছে, প্লাস ঘরের কাজকর্ম আছে। তাও তো মা আছে বলে অনেকটা রেহাই, মানে আমি না থাকাকালীন যেটুকু করার মা সব করে রাখছে, মিথ্যা কথা বলবো কেন। কিন্তু তাহলেও বলো তো, অনেক তো কাজকর্ম থাকে, তাই সকাল থেকে কিচ্ছু ক্যামেরা অন করে করিই নি, কারণ আমি ভাবছি কখন ক্যামেরা অন করে ভিডিও করব, না সংসারে কাজ করব, না মেয়েকে নিয়ে এদিক ওদিক দৌড়াবো, বলো সম্ভব না। তো এই জন্য আর কিছু ভিডিও করিনি। আর রাতের বেলায় যখন, তারপরে রাতেও না ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, মানে ঘুম হচ্ছে না কি, এই প্রথম তো একা একা এরকম থাকছি, মানে যখন রাতের বেলা চোখটা বন্ধ করছি, যখন আমার তোমাদের দাদাভাই নেই, তখন না কেমন বুকটা ধরপড় করছে। দেখো আমার বাবা যতদিন বেঁচে ছিল তখন না চিন্তা হতো না, যে আমি জানি আমার একদম নাকের ডগায় আমার বাপের বাড়ি, আমার হাজব্যান্ড যদি একদিনের জন্য কোথাও যেত না, ধরো একদিনের জন্য ধরো কাজে, একটা বিশেষ কাজে কোথাও গেল, বা কেউ ধরো রাত বেরোতে কারো কিছু অসুবিধা হলো, তো ও তো দৌড়ে চলে যাবে, আমি কি করতাম, টুক করে বাপের বাড়ি চলে যেতাম, একদম কাছাকাছি বাপের বাড়ি চলে যেতাম, তো নিশ্চিন্ত থাকতাম, আবার হাজব্যান্ড ফিরতো, আমরা একসাথে ফিরতাম। কিন্তু এখন তো সেই ব্যাপারটা নেই, এখন যেহেতু বাবা নেই, আর এদিকে হাজব্যান্ডও আউট অফ স্টেশন, আমার ভয় করছে জানো তো, যে যদি মানে আমি একা, দেখো মেয়ে তো ছোট, আর মায়েরও তো বয়স হয়েছে, আমরা কে কাকে সামলাবো এই 4-5টা দিন। একটা দিনই আমি একা থাকতে পারি না, আর 4-5টা দিন কিভাবে থাকবো, কিভাবে সব কিছু ট্যাকেল করবো, এই রকম না টেনশান হচ্ছে যখন, তখন না ঘুমটা ভেঙে যাচ্ছে, ধারাস করে ঘুম ভেঙে যাচ্ছে, উঠে বসে পড়ছি, জল খাচ্ছি, মুখে চোখে জল দিচ্ছি, ঈশ্বরের নাম করছি, বিশেষ করে শুধু ঈশ্বরের সংকট মোচনের নাম করছি, যে বাবা সংকট মোচন এই 5-6টা দিন আমাকে ভালো করে, সবাইকে ভালো রেখো, উদ্ধার করো, আমাদের দেখো, আমাদের বিপদ হলে তুমি আমাদের উদ্ধার করো। ঠাকুরকে শুধু এরকম ডাকছি জানো তো, মানে ভয় করে আর কিছুই না, এই প্রথম তো, তবে চেষ্টা করছি নিজেকে ওভারকাম করার চেষ্টা করছি। একটু প্রবলেম হবে, তবে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে না আমাকেও এটাকে ইউজ টু হতে হবে, আমাকেও একা পথ চলতে হবে, আমাকে সবসময় ওর ওপর ডিপেন্ড করলে হবে না, ঠিক আছে। ওরও কাজকর্ম থাকবে, ওকে বলছে যে আমাকে বারবার এরকম বাইরে চলে যেতেই হবে, আউট অফ স্টেশন যেতে হবে, আরও দূরে চলে যেতে হবে, তোমাকে সব সামলাতে হবে। তো বুঝতে পারছো, আমাকে আরও বেশি চালাক চতুর হতে হবে। আর সত্যি আমাদের মতন যারা হাউসওয়াইফরা আছি সাধারণ মধ্যবিত্ত ঘরে, তারা ভীষণ দেখবে হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেড, হাজব্যান্ডের যা হবে ওই হাজব্যান্ড সামনে নেবে, ওটা ও সামনে নেবে, কিন্তু না গো, এটা একদম ভুল কনসেপ্ট। এখন আমি এই বয়সে এসে জানলাম যে না, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুব ভালো, খুব দরকার। ভরসা তো অবশ্যই স্বামী আছে, বড় ভরসা, বড় একটা কি বলবো আমাদের গার্ড, কিন্তু না গো সময় বিশেষে আজকে বলো না, আজকে সাপোজ মানে তোমাকে ঢাল হিসাবে দাঁড়াতেই হবে, হাজব্যান্ডের বিপদ আপদে তোমাকে তো ঢাল হয়ে দাঁড়াতেই হবে না, তার জন্য তোমাকে তো চাক্ষুষ হতেই হবে, চোস্ত হতেই হবে। তো ওই জন্য আমি এখন থেকে আমি একদম প্রিপারেশন নিয়েছি যে না আমাকে এবার স্ট্রং হতেই হবে, আমাকে আমার কাজগুলো আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে, যেটুকু আমার দায়িত্ব আমাকে সেটা করতেই হবে, দায়িত্ব আমাকেও পালন করতে হবে, শুধু সংসার সামলাতে হবে, শুধু সংসারের 4 দেওয়ালের মধ্যেই দায়িত্ব পালন করলে হবে না, আমাকে সংসার থেকে বাইরেও বেরোতে হবে, সেখানকারও বাইরেরও কিছু দায়িত্ব আমাকে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তোমাদেরও বলছি বন্ধুরা, যারা আমার মতন গৃহিণী আছো, যে ভীষণ
হাজবেন্ডের ওপর ডিপেন্ডেন্ট বা বাবার ওপর ডিপেন্ডেন্ট, তারা এখন থেকে শুধরে যাও। কখন কার কি সময় আসে আমরা কেউ জানি না, কখন কাকে কি বড় দায়িত্ব নিতে হয় কেউ জানি না। যেহেতু সত্যি কথা বলতে গেলে আমি আমার হাজবেন্ডের কিছু হলে আমাকে পুরো দায়িত্বটা নিতে হবে, আমাকে সব কিছু সামাল দিতে হবে। তো সেটা যদি আমি এখন থেকে প্রিপারেশান না নিই, এখন থেকে যদি আমি নিজেকে তৈরি না করি, তখন গিয়ে আমি হিমশিম খেয়ে যাব, তাই না? আর সত্যি কথা আমার হাজব্যান্ড শুধু আমাকে একটা কথা বলে যে ওই বিপদ দেখলে ভ্যা ভ্যা করে কাঁদলে আমার কি হবে, আমার কি হবে, কোথায় যাব, কি করব, কাকে ডাকবো, এই সব করবে না। তোমার উপস্থিত বুদ্ধি আগে খরচা করবে, যে তুমি ভাববে আগে তোমায় কি করতে হবে, তুমি সেইটা আগে করবে, তারপর পরে মানুষজনকে ডাকবে, লোকজনকে ডাকবে। তো এইটা না আমাকে এখন খুব ভাবায়, এইসব জিনিসটা আমাকে ভীষণ ভাবায়, জানো তো। তো চলো আর বক বক করবো না, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরেই, রেডি হব, তখন তোমাদের সাথে দেখা হবে। এখন একটু রেস্ট নিব, না হলে না আর পারবো না, পুরো ঘেমে স্নান হয়ে গেছে দেখেছো। আর যেহেতু তোমার সাথে কথা বলছি বলে ফ্যানটাকে আমি অফ রেখেছি, দেখো এই যে ফ্যান আমার অফ, বুঝতে পারছো, ফ্যানটাকে পুরো অফ রেখে দিয়েছি, নাহলে গ্যার 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 করে আওয়াজ হবে। তো চলো এবার একটুখানি আমি শুই। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি, দাঁড়াও। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, যাবো এখন মেয়েকে দিতে। আর এত গরম লাগছে, কোনো ক্রিম ইউজ করতে পারছি না, শুধু অ্যালোভেরা জেল, ক্রিমের বদলে অ্যালোভেরা জেল ইউজ করছি। এই যে এইটা যদি তোমরা কোনো অ্যালোভেরা জেলটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মধ্যে রাখবে, বার করে করে মাখবে, দারুণ দারুণ। আমি তো গরমকালে টোনার, অ্যালোভেরা জেল, শীট মাস্ক সব ফ্রিজে রেখে দিই। একটা সানস্ক্রিন হাজবেন্ড নিয়ে চলে গেছে, যেটা SPF 50, সেটা ও নিয়ে চলে গেছে। এখন আমি 30টাই মেখে বেরোতে হচ্ছে, কিছু করার নেই। মেয়েটা না একটুও রেস্ট পায় না, জানো তো বন্ধুরা। দেখো সকালবেলা স্কুলে বেরিয়ে গেল, এলো 3টের সময়, স্নান করলো, খেলো দিল, 5 মিনিট বসতে না বসতেই ওকে আবার রেডি হয়ে নিতে হলো টিউশন যাওয়ার জন্য। কোনো দিন তো পরপর ব্যাক টু ব্যাক 2খানা টিউশন থাকে, মানে একটা টিউশন থেকে আবার আর একটা টিউশন চলে যেতে হয়, আসে সেই 10:30টার সময়, জানো। টোনার যেখানে সেখানে ফেলে রেখে দিবি আর আমাকে বলবি টোনার কোথায়, এই কোথায়, সেই কোথায়। ও তুই চালু করে দিয়েছো, এই দেখো লেগেছে ময়েশ্চারাইজার। তো বন্ধুরা আমি কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি চেষ্টা করি মেয়ের সাথে একটু খুনসুটি করার, একটু ইয়ার্কি ফাজলামো মারার, যাতে ওর স্ট্রেস লেভেলটা একটু কমে। কারণ ওদের এখনকার বাচ্চাদের যে হেট্রিক শিডিউল যায় না, ওরা প্রচণ্ড পরিমাণে চাপে থাকে। তো আমরা মা বাবারা যদি ওদের সাথে একটু ইয়ার্কি ফাজলামো, একটু খুনসুটি করি, আমার মনে হয় তখন ওরা প্রাণ খুলে হাসে, ওদের স্ট্রেস লেভেলটা একটু হলেও কম হয়। তো দেখো আমরা বেরিয়ে একটাও রিক্সা পাইনি, এখন ঘড়িতে বাজে 4:05-10। এই কাঠফাটা রোদে কোথায় তুমি রিক্সা পাবে বলো? তারাও তো মানুষ, তাদেরও তো বিশ্রামের দরকার। অনেকটা হেঁটে এসে তারপরে আমরা কিন্তু রিক্সায় উঠেছি, আর বেশ ভালোই লাগলো। এখানে না আমি প্রথম এলাম, মানে এই পড়ানোর জায়গাটা আমি প্রথম এলাম, এসেই একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। জানো তো বন্ধুরা, আজকে না আমি অনেকটা টাকা বাঁচাতে পেরেছি। আসলে কি বলো তো, বাইরে বেরোলে যাতায়াত ভাড়া এতটা চলে যায় না, গা ভীষণ কড়কড় করে। একটু এখান থেকে মোড় অবধি যাবে, রিক্সা ভাড়া 30 টাকা 40 টাকা করে চাইছে। তো আমি ভাবলাম দরকার কি আছে, তার থেকে বরং মানে যাতায়াত ভাড়া প্রায় 150 টাকার ওপর চলে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে স্যারের বাড়ির থেকে মেন রোড অবধি একদম হেঁটে যাই, অনেকটা কিন্তু, মানে স্যারের বাড়ির থেকে মেন রোড কিন্তু অনেকটা। তো ভাবলাম ওটা পুরো হেঁটে যাই, তারপর মেন রোডে এসে একটা অটো ধরে বাড়ির মোড় অবধি নামবো। আর সেই রকমই কিন্তু আজকে করেছিলাম। যাই হোক বন্ধুরা, কষ্ট করে একটু হলেও তো টাকা বাঁচাতে পেরেছি। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে গৃহিণীরা যদি কোথা থেকে 1 টাকাও বাঁচাতে পারি, তাহলে কিন্তু মনে অনেক বেশি আনন্দ হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি এই যে রান্নাঘরে এলাম। 2-1টা বাসন ছিল সিঙ্কে, সেটা তো মাজলাম, মেজে এখানে যে উবুর করে রেখে দিলাম। আর কয়েকটা টুকটাক বাসন রয়েছে, সেগুলোকে মুছে তুলে রেখে দেবো। আর এখানে দেখলাম বিট, আপেল, এগুলো সব হাজবেন্ড নিয়ে এসেছিল, তো এগুলো ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরে গেছে, এবার ফ্রিজে তুলে রেখে দেবো। এগুলো দুপুরেই করে রেখে দিই, তাহলে কি বলতো কাজটা সুবিধা হয়। আর এইগুলো দেখো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে রেখে দিই। দাঁড়াও, কাউন্টার টেবিলটা ফাঁকা রাখলে না কাজ করতে সুবিধা হয়, জানো তো। কোথায় চলে গেছে আর একটা, তো হয়ে গেল মোটামুটি।
এগুলো কাউন্টার টেবিলটা ফাঁকা হয়ে গেছে। আর আজকে একটা জিনিস বানাবো ভাবছি ম্যাঙ্গো দিয়ে, জানো তো। আর বেশি দিন তো আর আম পাওয়া যাবে না, মানে হিমসাগরটা পাওয়া যাবে না, তো ভাবছি। আর আমার মেয়ে তো তোমরা জানো, আমার মেয়ে একদম আম খেতে চায় না, মানে এমনি আম কেটে দিলে খাবে না। আমের যদি কোনো রেসিপি বানিয়ে দাও, ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো পুডিং, ম্যাঙ্গোর সন্দেশ, মানে এরকম টাইপ অফ কিছু করে দিলে তাহলেও খাবে, জানো। আর ওর জন্যই ভাবি যে এই সিজনে মেয়েটা আম খাবে না, টুকটাক করে ওই জন্য কিছু বানিয়ে দিই। একটা তো আমের কেক তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, তো ভাবছি আজকে একটু অন্য কিছু বানাবো। আমি তোমাদের রেসিপিটা একবার অন্তত এই গরমে ট্রাই করতে বলবো, আর তোমাদের বাচ্চাদের অবশ্যই খাওয়াতে বলবো। দেখবে বাচ্চারা আনন্দ সহকারে খাবে আর বলবে মা পরের দিনও আমাকে এই রেসিপিটা করে দাও। এতটাই টেস্টি হয়, বাট করতে কিন্তু একদমই মানে কি বলো, মানে ঝামেলা ছাড়াই করে নিতে পারবে। তো যাই হোক, এখানে দেখলে আমি লেবুর রসটা বার করে নিলাম, আলাদা করে রাখলাম। আর দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে। দুধটাকে একটু জালে বসিয়েছি, কারণ দুধটা ছিল আবার ফ্রিজে, এটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। আর এখানে দেখো আমি ডাইজেস্টিভ বিস্কুট ইউজ করব, ঠিক আছে। যে কোনো কোম্পানির ডাইজেস্টিভ বিস্কুট তোমরা ইউজ করতে পারো। ডাইজেস্টিভ বিস্কুট ইউজ করলে সবচেয়ে ভালো হবে, সেটাও বলে দিলাম। তো এইগুলোকে আমি ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নেবো, একদম মিহিভাবে গ্রাইন্ড করবে, যাতে কোনো রকম গুঁড়ো, মানে কোনো বড় বড় গুঁড়ো যাতে বিস্কুটের না থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে বসবে না, সেটা তোমাদের বারবার বলে দিচ্ছি। দুধটা দেখো এখানে ভালো করে গরম হয়ে গেছে, ব্যাস। এইবারে আমি এর মধ্যে কিন্তু লেবুর রসটা অ্যাড করে দেবো। বারবার বলছি, এর মধ্যে যেন দানা বা কোনো খোসা জাতীয় জিনিস না থাকে, একটু ছেঁকে দেবে। তারপর দেখো আমার ছানাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো ছানাটাকে আমি ছেঁকে নিই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, তোমাদের কাছে যদি পিওর কটনের একদম পরিষ্কার কাপড় থাকে, সেখানে তার সাহায্যেও কিন্তু ছানা থেকে জলটা বার করে নিতে পারো, যাতে ছানাতে এক ফোঁটা জল না থাকে। আমি এখানে কোনো কাপড় ইউজ করিনি, হাতা দিয়ে ভালো করে ছানা থেকে জলটা বার করে নিয়েছি। আর এখানে দেখো বাটারকে আমি মেল্ট করে নিচ্ছি, ঠিক আছে, পুরো ভালো করে মেল্ট করে নিলাম। আর এখানে আমার বিস্কুটের গুঁড়োটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এর ওপরে কিন্তু আমি বাটার অ্যাড করব, তোমরা এখানে ঘিও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে চেপে চেপে কিন্তু বিস্কুট আর বাটারের মেলটাকে বসিয়ে দিতে হবে বাটির সাহায্যে। এখানে আমি চীনামাটির বাটি ইউজ করেছি, তোমরা কিন্তু পারলে এখানে তোমরা কাচের বাটিও ইউজ করতে পারো, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। আর এই তো ছানাটাকে, আর এখানে রয়েছে আমুলের ফ্রেশ ক্রিম, দুটোকে দেখো আমি একসাথে কম্বাইন করে পেস্ট করব। আর এর সাথে আমি অ্যাড করছি মধু। আমার মেয়ে না মিষ্টি খেতে ভীষণ অপছন্দ করে, এই জন্য আমি মধু অ্যাড করেছি। তোমরা এখানে চিনিও অ্যাড করতে পারো, বাট মধু অ্যাড করলে টেস্টটা না একটু ভালো হবে। তো চলো এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখো, কেউ দেখে বলবে যে এটা ছানার একটা মিশ্রণ, পুরো ক্রিম বেস হয়ে গেছে, কিন্তু এমনিতেই শুধু এটা যদি খাওয়া যায় এত সুন্দর টেস্ট যে কি বলবো। যে তৈরি করবে সেই কিন্তু বুঝবে, বাট যে খাবে সে কিন্তু এতটুকু বুঝতে পারবে না যে এটা কী দিয়ে ঘরে তৈরি আছে। তো এটা আমার রেডি আছে, তো এটা আমি এবারে কি করব চলো দেখি। এই যে বিস্কুটের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, তার ওপর এই ক্রিমটা কিন্তু ভালো করে একটা লেয়ার তৈরি করে দেবো, যেমন কেকের লেয়ার হয় না একটার পর একটা, সেমভাবে তৈরি করছি। ব্যাস লেয়ার তৈরি করার পর এরপর আমি গুঁড়ো গুঁড়ো করে আম কিছু কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে বেশ ভালো লাগে। দেখো ছোট্ট ছোট্ট করে আমের কিউব কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা আম আমি একদম পেস্ট করে নিয়েছি, দেখো একদম মানে এর মধ্যে কিচ্ছু পাবে না, ভালো করে কিন্তু আমি ছেঁকেও নিয়েছি। তো চলো এইবারে এর ওপর আর একটা লেয়ার তৈরি করি ম্যাঙ্গোর। দেখো কেমন দেখতে লাগছে না, পুরো এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করে নেবে। সত্যি কথা বলতে কি, নিত্য নতুন রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। কেউ যদি কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা তোমার রেসিপিটা ট্রাই করে ভীষণ ভালো লাগলো, আমার শুনতে ভীষণ ভালো লাগে। তো চলো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম, 4 থেকে 5 ঘন্টা পর বার করব। যাই হোক, ওটা আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর আমি তখন চাটা বসিয়ে দিয়েছি, চায়ের জলটাও ফুটে গেছে, দেখেছো? এই চাটা না পাতা চা, তো চায়ের জলটা ফুটে গেলে তারপরে গ্যাসটা অফ করে তারপরে এখানে এই চা পাতাটা দিতে হবে, বুঝলে? না হলে তেতো হয়ে যায়, আর ফ্লেভারটা যদি ফুটিয়ে নাও তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এবারে আমি চাপা দিয়ে রাখলাম, 2 থেকে 3 মিনিট পর ছেঁকে নেবো। এই হচ্ছে ব্যাপার। কারণ আমি যেহেতু একদম দুধ চিনি কিছুই খাই না, তো ওই জন্য আমার চাটা না একটু ভালো না হলে হয় না গো।
গুঁড়ো চা তো খাওয়াই যায় না, এই চায়ে একটু যদি আদা একটু এলাচ দিয়ে খাওয়া যায় দারুণ লাগে, খুব সুন্দর। এই চাটা যেটা নিয়ে এসেছি পাতা চাটা, এবার হাজবেন্ড নিয়ে এসছে, ভীষণ ভালো চাটা নিয়ে এসেছে। আর এখানে তো যথারীতি আর মা একটা খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে এই যে মা এখানে বসে বসে কি ছাড়াচ্ছ মা? রসুন ছাড়াচ্ছে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ একটা, বিশ্বাস করো রসুন ছাড়ানোটা। অনেক কাজ আছে, এবার সন্ধে দেওয়া আছে, মা ছাদে গিয়ে জলও দিয়ে এসছে। আমি এটা তৈরি করছিলাম, কারণ এটা তৈরি করতে গিয়ে না অনেকটা সন্ধে হয়ে যাবে, আর অতগুলো গাছে তো জল না দিলে হবে না, তো ওই জন্য মা বললো তুই এখানটা কর, আমি গাছে জলটা দিয়ে আসি। তো ওই যে মা গাছে জল দিয়ে এলো। আজকে আমরা একটা জায়গায় যাবো, জানো, তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো কোথায় যাবো না যাবো। খুব তাড়াতাড়ি করে না চাটা খেয়ে আবার রেডি হয়ে নিতে হবে, কারণ আবার মেয়েকে আনতে যেতে হবে। আর যেহেতু হেঁটে যাব আমি এখানে মেইন রোড অবধি, ওই জন্য আমাকে 15 থেকে 20 মিনিট কিন্তু আগে বেরোতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর তোমরা তো জানো আমি চায়ে চিনি খাই না, যে চিনিটা দেখলে ওটা মায়ের জন্য, আমি এমনি চিনি ছাড়াই চাটা দেখো কত বড় বড় পাতার চা, দেখো দেখো ভিজে গেলে কত বড় বড় পাতা হয়ে যায়। এই দেখো চায়ের কালারটা দেখো কত সুন্দর এসছে, হালকা একদমই, দেখো চায়ের কালারটা দেখেছো। চলো মনে হয় চায়ের মধ্যে না দেখো পাতা পড়েছে। না মা ধরো এর উপর রাখছি, ঠিক আছে, খেয়ে নাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে আবার। আমি যখন মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম এই রাস্তা দিয়ে, তখন মন্দিরটা বন্ধ ছিল, তখন তো ওই 4:30-10:15 মতন বাজে, তখন বন্ধ ছিল। আর এখন যখন মেয়েকে আনতে এসেছি তখন দেখি মন্দিরটা খুলে গেছে। বাইরে থেকে না বুঝতে পারছিলাম না এটা কোন ঠাকুরের মন্দির, তারপর যখন আমি ক্যামেরাটা জুম করে দেখলাম তখন দেখছি এটা রাধা গোবিন্দর মন্দির। যাই হোক, দূর থেকেই কিন্তু আমরা জানি না বুঝতে পারছো কি না, এটা কিন্তু দূর থেকে বেদি করা আছে, এখানে সবাই দাঁড়াতে পারে। আর মেন মন্দির কিন্তু ভেতরে, দেখো ওখানে কেউ যেতে পারবে না। আমি জুম করে তোমাদের একটু ঈশ্বরের ছবিটা দেখিয়ে দিলাম। খুব খুব ভালো লাগছে আজকে, সত্যি কথা না বেরোলে আমি আজকে কী যে মিস করতাম কি বলবো। এইবার আমি হাজব্যান্ডকে বলেই দিয়েছি যখন এখানে মেয়ের পড়া থাকবে আমি মাঝে মাঝে আনা নেওয়া করব, আর মাঝে মাঝে একটু তাড়াতাড়ি আসবো, এসে এই মন্দিরে বসে থাকবো, 5-10 মিনিট কাটাবো, তারপরে মেয়েকে নিয়ে একেবারে ফিরবো। আমার কেন জানি না মানুষের বাড়িতে যেতে খুব একটা ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও তেমন ভালো লাগে না। আমার মনে হয় 5 মিনিট যদি আমি কোনো মন্দিরে বসে থাকি সেটাই আমার কাছে ভালো। মোটামুটি অনেকক্ষণই ফ্রিজে ছিল, এবারে দেখি মেয়েকে দিয়ে আসি, তারা মেয়েই কেটে দেখুক কীরকম হয়েছে না হয়েছে। মানে দাদারা প্রথম আমার হাতে আটকা, ঘরে বোধহয় এসছি, চলছে তারা। মামাই দেখ তোমার একটুখানি, মা দরজাটা বন্ধ করো মা, এ না এ না স্পুন না, একটু ওপর তোলো, আমি ভিডিও করতে পারি, দেখাতে পারবো। একটা সাইডে কাটবে। এই দেখো, দেখি 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 কি দারুণ দেখতে হয়েছে, দেখো শুধু একবার, দেখি 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 দেখা আমার বন্ধুটা দেখা। এই দেখো বন্ধুরা, লাইট কম না, এই দেখো দেখেছিস, এই দেখ, এনে খা 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 খা, খেয়ে বল কেমন হয়েছে। কেমন আছে? ভালো আছে, খা। এই দেখ, এই দেখো বুঝছো কেমন দেখতে এসে, দেখো শুধু জিনিসটা। বন্ধুরা আমি ভিডিও করার জন্য এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম, পরের দিন সকালের এটা ভিডিও, আর পরের দিন সকালবেলা এটা জমে গিয়ে কেমন দেখতে হয়ে গেছে একবার তোমাদের দেখাই, চলো দেখো কেমন হয়েছে দেখতে। তো ঘড়িতে এখন প্রায় বন্ধুরা 12টা বাজে, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম, সব সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এই হচ্ছে আমার ডায়েরি। আর এতক্ষণ আমি ডায়েরিতে নোট ডাউন করছিলাম কি জানো, তোমাদের কমেন্টগুলো,
কিছু কিছু কমেন্টের আমার না আমি আনসার দিই না, আমি ওগুলোকে লিখে রাখি। কারণ কি বলতো, তোমাদের কমেন্টে যদি সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিই তাহলে ওই কমেন্টগুলো চলে যায়, আমি না তখন আর সেইটা নিয়ে ব্লগে কিছু বলতে পারি না। আর সত্যি কথা, এক একটা কমেন্ট না আমাকে এত পরিমাণে ভাবায়, আমি ওটা লিখে রাখি, যদি আমি ভুলে যাই ওটা লিখে রাখি। আর অনেকের কমেন্ট না আমার জীবনের সাথে বা আমার স্ট্রাগলের সাথে না মিলে যায়, তখন ভাবি যে না আমি এগুলোকে নোট ডাউন করে রেখে দিই, কোনো না কোনো ভিডিওতে আমি অবশ্যই কমেন্টগুলো শেয়ার করব। আর তার উপরে যদি কিছু বলা যায় আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। নিতাশ্রী, আমি না নামটা এতটা আনকমন, আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম নামটা, তো তারও আর একবার দেখে নিই আমি ঠিকঠাক বলছি তো। হ্যাঁ, নিতাশ্রী দত্ত আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমাকে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে, পারলে তুমি আমার নামটা তোমার ব্লগে নিও। তো এই তো বন্ধু নিতাশ্রী, তোমার নামটা আমি আমার ব্লগে নিলাম। ভীষণ ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে, আমাকে যে তোমার ভালো লাগে আমার একটা সৌভাগ্য। আর সুস্মিতা কর, ও আমার থেকে অনেক ছোট, ওর প্রোফাইল দেখে যেটুকু বুঝলাম ও আমার থেকে অনেক ছোট। ও আমাকে আজকে একটা এমন কোয়েশ্চেন করেছে যেটা আমি এখন বলবো না বন্ধুরা, আমি এটা ভিডিওতে বলবো। এই নিয়ে একটা ভিডিও আমার তৈরি করার খুব ইচ্ছা আছে, কারণ এখন যদি কমেন্টটা আমি এখানে পড়ি আরও 15 মিনিট আমার সময় লেগে যাবে, মানে অনেক বড় ও কমেন্টটা করেছে। আমি বিশ্বাস করো দুপুরবেলা ধরে ধরে ওর প্রত্যেকটা লাইন টু লাইন আমি কমেন্ট পড়েছি, বোঝার চেষ্টা করেছি ও কি বলতে চেয়েছে। আমি অবশ্যই তোমাকে হেল্প করার দিদি হিসাবে তোমাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব, জানি না কতদূর করতে পারবো, পাশে অবশ্যই থাকবো তোমাকে মোটিভেট করার জন্য, তোমাকে পজিটিভ করার জন্য। তো আজকের ভিডিওতে বলবো না বন্ধু, তোমার আনসারটা আমি 2-1 দিনের মধ্যেই কোনো না কোনো ব্লগে অবশ্যই বলবো। তো চলো, এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেল, অনেকটা বক করে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিছু জানতে চাইলে সেটাও আমায় কমেন্টে জানিও। তো আজকে চলো আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।